কবিতাটির প্রেক্ষাপট দেখবে 1936 সাল। মুসোলিনির নির্দেশে ফ্যাসিস্ট ইতালি অ্যাবিসিনিয়া আক্রমণ করে, এটা হলো মূল কারণ। আর একজন সাম্রাজ্যবাদী লোভী শাসক যখন অন্য একটা দেশের প্রতি অন্যায় অত্যাচার চালায়, সেখানে যে কি ক্ষয়ক্ষতি হয়, সেখানে যে কি সমস্যা হতে পারে, আমরা কিন্তু সকলেই কম বেশি অবগত। তো সাম্রাজ্যবাদী এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রতিবাদে গর্জে উঠলেন। মানব সভ্যতার লাঞ্ছনায় তিনি ব্যথিত হলেন, তিনি অপমানিত হলেন। এই আক্রমণের কিছুদিনের পরেই বিশিষ্ট কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে করজোড়ে একান্ত নিবেদন করেন। 1936 সালের 31শে ডিসেম্বর এক পত্রে অনুরোধ করেন, আমার কেবলই মনে হচ্ছে আফ্রিকার এই মা বোনদের পাশে আপনার দাঁড়ানো উচিত। তো দাঁড়াবে কী করে? সে যুদ্ধ করে না, কলম ধরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম যদি অস্ত্র বা ধারালো অস্ত্র থাকে, সেটা হলো কলম। কলমের মাধ্যমে সব কিছু কিন্তু ফুটিয়ে তোলা সম্ভবপর হয়ে থাকে। তিনি অনুরোধ করলেন, তাই তিনি কলম ধরলেন। আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই, এইরকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। অন্তরস্থিত ক্ষোভ আর এই পত্র অনুরোধ রবীন্দ্রনাথের কলমে সাম্রাজ্যবাদী হানাহানির বিরুদ্ধে প্রতিবাদের লাভাস্রোত প্রবাহিত করে দিলেন। তারই নান্দনিক শিল্পিত রূপ হলো আমাদের আলোচ্য আফ্রিকা কবিতাটি। তো সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত একটি জনপ্রিয় কবিতা আফ্রিকা। এই আফ্রিকা কবিতার যে জন্ম ইতিহাস, অর্থাৎ তার প্রেক্ষাপট এবং কোন কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে এবং এর মূল বিষয়বস্তু কী, সেটা নিয়ে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ সুন্দরভাবে কি আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই। দেখো যে আফ্রিকা কবিতা পড়ার আগে আমাদের অবশ্যই অবগত হতে হবে যে কবি পরিচিতি আমাদের এক কথা বলা অবশ্যই দরকার আছে। তো দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত যে আফ্রিকা কবিতাটি, এই কবিতাটি কিন্তু তিনি স্ব-ইচ্ছায় রচনা করেননি। অমিয় চক্রবর্তীর অনুরোধে তিনি আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন। আফ্রিকা কবিতায় মোট চরণ বা পংক্তি আছে 50টি। আর আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে তার পত্রপুট বলে একটি কাব্যগ্রন্থ আছে। পত্রপুট কাব্যগ্রন্থের 16 নম্বর কবিতা। পত্রপুট 1936 সালে প্রকাশিত হয়। পরবর্তীকালে এটা তার সঞ্চয়িতা বলে একটি কাব্যগ্রন্থ আছে, সেই সঞ্চয়িতা কাব্যগ্রন্থে স্থান লাভ করেছে। তাহলে দেখো, আমরা জানলাম যে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটি তিনি কার অনুরোধে রচনা করেছিলেন। তো দেখো, কবিতার নাম কি বলতো? কবিতার নাম হলো আফ্রিকা। তাহলে আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে এই আফ্রিকা কি বা আফ্রিকা কে? এটা আমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে। আমরা সবাই জানি আফ্রিকা হলো একটি মহাদেশ। পৃথিবীর অর্থাৎ বিশ্বের দ্বিতীয়তম মহাদেশ হলো আফ্রিকা। আগে আমরা দেখেছি যে ওয়েগনারের যে মহিষোপান যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্ব অনুপাতে আমরা দেখেছি আগে আফ্রিকা ইউরোপ যে মহাদেশগুলো ছিল একত্রে ছিল। পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে সেটাকে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ সীমানা কি করা হয়? একটা পরিবর্তন করা হয়। আফ্রিকাকে দেখো পুরোপুরি তাকে তুলে নেওয়া হয় পৃথিবীর বুকে, অর্থাৎ প্রাচীর ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নেওয়া গেলো তোমাকে আফ্রিকা। অর্থাৎ প্রাচীর মানে হচ্ছে পূর্ব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আফ্রিকাকে তুলে নিয়ে গিয়ে একটা জঙ্গলাকীর্ণ অর্থাৎ গভীর জঙ্গলের মধ্যে আফ্রিকার অবস্থান করা হয়েছিল। তো দেখো, আমি কবিতাটি
পাঠ করার আগে, বিষয়বস্তু আলোচনা করার আগে আমি কবিতাটাকে ভাগ করে নেব। তোমরা দেখবে এই যে 50টি লাইন বা চরণ আছে, তার মধ্যে 3টি আমরা পাঠে কবিতাটি ভাগ করে নেব, নাহলে কবিতার কিচ্ছু বুঝতে পারবে না। কবিতাটি প্রথম দেখবে যে পাঠ আছে, যাদের কাছে বই আছে দেখবে, উদ্ভ্রান্ত সে আদিম যুগ থেকে তাণ্ডবের দ্বন্দ্ব ভিনাদে পর্যন্ত, এই যে লাইনগুলো আছে এর মধ্যে ব্যাখ্যা করা আছে আফ্রিকার জন্ম বৃত্তান্ত। আফ্রিকা কিভাবে জন্মিয়েছিলেন, আফ্রিকার এই জন্ম ইতিহাস কিন্তু এই লাইনগুলোতে ব্যাখ্যা করা আছে। তারপরে দেখবে দ্বিতীয় যে পাঠ আমি এটা ভাগ করেছি, যে আফ্রিকার অস্তিত্বকে অবহেলা করা, এটা ওই পাঠের মধ্যে আছে, জন্মবৃত্তান্তর মধ্যে। তার মধ্যে 2 নম্বর যে পাঠ রয়েছে সেটা হলো তথাকথিত সভ্য সমাজের ছবি। অর্থাৎ দেখবে যে হাই ছায়াবৃতা থেকে একদম চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই পর্যন্ত দেখবে সভ্য সমাজের একটা বিবরণ কিন্তু দেওয়া আছে। আফ্রিকা সকলের প্রান্তে বা সকলের কাছে অজানা ছিল। আফ্রিকা মহাদেশ এটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, পুরোপুরি গাছপালা দ্বারা ঢাকা আবৃত। সেখানকার পরিচয় সকলের সামনে সমভাবে উপস্থাপন কিন্তু হয়নি। পরবর্তীকালে জানতে পারা গেল আফ্রিকার বুকে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। সেই সম্পদ আরোহণের উদ্দেশ্যে সকল সভ্য ইউরোপীয় যারা মানুষ রয়েছে, সাম্রাজ্যবাদী লোভী মানুষ, সেই লোভী মানুষরা তারা কিন্তু পাড়ি দেয় এবং সেখানে দেখবে কৃতদাস কেনাবেচা সহ আরও নানাবিধভাবে তাদের প্রতি যে একটা অন্যায় অত্যাচার তারা করে, সেই পাঠটা দ্বিতীয় পাঠে রয়েছে। অর্থাৎ হাই ছায়াবৃতা থেকে চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে। এই পর্যন্ত এই পাঠে তার একটা বিবরণ আছে, যে সাম্রাজ্যবাদী লোভী শাসক দেখবে তাদের যে অন্যায় অত্যাচার, আফ্রিকার মা বোনদের প্রতি যে অন্যায় অত্যাচার, এবং তাদের ওখানে গিয়ে একটা কলঙ্কিত ইতিহাস তারা কিন্তু তৈরি করে দিয়েছিল। সেই ইতিহাসের বর্ণনা কিন্তু এখানে রয়েছে। শেষের পাঠে দেখবে আমরা দেখতে পাবো একটা বৈপরীত্য। যারা নিজেকে সভ্য, শিক্ষিত, রুচিবান সম্পূর্ণ মানুষ বলে মনে করেন, তাদের পাড়াটা ঠিক রেখেছে, অর্থাৎ সমুদ্রের ওই পাড়ে অর্থাৎ ইউরোপীয় পাড়ে শান্তি বজায় রেখেছে। সেখানে মাঝে মাঝে কি হচ্ছে, সমুদ্রের ওই পাড়ে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, সকালে সন্ধ্যায় দেবতার দয়াময় দেবতার নামে তারা আরাধনা করছেন। সেই সমস্ত সভ্য, শিক্ষিত, রুচিবান যে মানুষজন রয়েছেন, তারা একদিকে ওই দিকে তারা কি করছেন, দেবতার নামে তাদের পুজো টুজো ইত্যাদি অংশগুলো পাঠ করা হচ্ছে। শিশুরা যথারীতিভাবে আমাদের এখানে যেভাবে খেলে মায়ের কোলে, নিজস্ব তারা সংরক্ষিত, তাদের প্রতি অন্যায় অত্যাচার নেই, তারা সেখানে আছে, খেলাধুলা করছে। এবং কবির সঙ্গীতও বেজে উঠেছে ইতিবাচক, সুন্দরের আরাধনা। এটা আমরা দেখবে ওই পাঠে কিন্তু পাচ্ছি। অর্থাৎ একই মানুষ দেখবে যারা নিজেকে সভ্য সুশিক্ষিত মনে করছেন, তারা নিজের জায়গায় ঠিক রেখে অন্য জায়গায় বা অন্য একটা দেশে গিয়ে অন্যায় অত্যাচার চালাচ্ছেন। তার একটা বিবরণ কিন্তু আমরা পরবর্তী পাঠে এখানে পাচ্ছি। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বাজছিল। এইখান থেকে আমরা দেখবে চলে যাব কোথায়, একদম কবির সুন্দরের যে আরাধনা, এই পর্যন্ত কিন্তু এই পাঠে আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা অলরেডি এখানে দেখবে 3টে পাঠে কিন্তু আমরা ভাগ করলাম। প্রথম পাঠ কি বললাম, জন্ম বৃত্তান্ত। দ্বিতীয় পাঠে আমরা ভাগ করছি কি বলতো, যে সাম্রাজ্যবাদী লোভী মানুষ তারা আফ্রিকার বুকে এসে অন্যায় অত্যাচার চালিয়েছিল। সর্বাঙ্গীনভাবে আমরা কবিতাটা যখন লাইন ধরে আলোচনা বা ব্যাখ্যা করব তখন বুঝতে পারবো। তৃতীয় পাঠে আমরা বৈপরীত্য, একই মানুষের বিভিন্ন যে রূপ আমরা সেখানে পুরোপুরি দেখতে পাচ্ছি। আর 3 নম্বর পাঠে বা শেষ পাঠে দেখবে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব রাজনীতিতে একটা পালাবদল ঘটে, যে গোটা বিশ্বে উগ্র জাতীয়তাবাদ, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ সংকট ঘনিয়ে তুলেছে। যখন প্রতিহিংসার লোভ জাতিতে দেশে দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে, তখন যুগান্তের কবিকে নতুন করে ভাবতে হচ্ছে। এখানে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এই যুগান্তর কে?
যুগান্তর মানে অন্য যুগের সূচনা অর্থাৎ সৃষ্টি করতে পারবেন যিনি, তাকে বলা হচ্ছে এসো যুগান্তরের কবি, অর্থাৎ নতুন যুগের যিনি শুভ সূচনা করতে পারবেন এই রকম একজনকে তিনি, অর্থাৎ তিনি বলতে কবি আহ্বান করছেন, একজনকে তিনি ডাকছেন। তো তিনি এসে কি করবেন? যুগের পালাবদল ঘটাবেন। সেই সমাজে যে অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারের অবসান একমাত্র যিনি ঘটাতে পারবেন তিনি কে? সেই যুগান্তরের কবি। এমনভাবে তাকে পরিকল্পনা করছেন যে এমনভাবে তিনি একটা নতুন যুগের শুভ সূচনা করবেন, যে সমাজে অন্যায় অত্যাচার, যে সমাজে হিংসা, যে সমাজে মারামারি, দাঙ্গা, লুটপাট, অত্যাচার, ধর্ষণ সমস্ত কিছু আর থাকবে না। নতুন সূর্যের উদয় ঘটবে, নতুন সূর্যের কি উদয় ঘটবে এবং নতুন সমাজের সৃষ্টি হবে। তার জন্য তিনি একজন কবিকে তিনি আহ্বান করছেন, তাকে বলা হবে যুগান্তের কবি বলা হবে। অর্থাৎ সমস্ত ভেদাভেদ দূর করে সমস্ত কিছুকে প্রতিরোধ গড়ে তুলে তিনি নতুন একটা যুগের শুভ সূচনা করতে পারবেন। তিনি সেরকম একটা যুগের একটা পরিকল্পনা করছেন। শেষে কবি বলছেন যে আমাদের সকলের উচিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেখবে যারা আছে তাদের কাছে তিনি একান্ত অনুরোধ করেছেন, আফ্রিকার মা বোনদের প্রতি যেভাবে ধর্ষণ লীলা চলছে, অন্যায় অত্যাচার চালানো হচ্ছে, দেখো শেষে একটা কথা আছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এই মানহারা মানবীকে মানে যে মান হারিয়েছে যে, অর্থাৎ মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে যে, যারা মিশে দিয়েছিল তাদের পাশে দাঁড়াতে বলছেন। এখানে তাদের পাশ বলতে এখানে আফ্রিকাবাসীর মা বোনদের পাশে তিনি দাঁড়াতে বলছেন, যারা আজকে নিজের সম্মানটুকু বজায় রাখতে পারেনি, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের প্রতি অত্যাচারী শাসক এসে অত্যাচার করছে, যাদেরকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, যাদেরকে কৃতদাসে পরিণত করে দিচ্ছে, সেই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেই সমস্ত মা বোনদের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়াতে বলছেন। এবং তিনি শেষাংশে আরও বলছেন যে তুমি তাদের পাশে গিয়ে বলো, তোমাদের পাশে দাঁড়াতে, তোমাদেরকে সহযোগিতা করতে, তোমাদের হয়ে কলম ধরতে, তোমাদের হয়ে কবিতা লিখতে আমার অনেক দেরি হয়ে গেছে। তাই তোমরা আমাকে কি করো? আমাকে তোমরা হিংস্র প্রলাপের মধ্যে তোমরা ক্ষমা করে দাও। আর এই ক্ষমাটাই হচ্ছে সভ্যতার শেষ কি পূর্ণবাণী। সেইটি দেখবে হবে যে তিনি বলছেন সভ্যতার আস্ফালন ভুলে ওই মানহারা মানবী আফ্রিকা দ্বার প্রান্তে উপনীত হতে হবে, সভ্য দুনিয়ার পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে। সেইটি হবে বঞ্চিত অত্যাচারিত আফ্রিকার উদ্দেশ্যে তথাকথিত সুসভ্য সমাজের শেষ পূর্ণবাণী এবং সমাচার। তো দেখো কবিতাটা আমাদের পাঠ করতে হলে সহজভাবে যদি আমাদের উপস্থাপন করতে হয়, তাহলে আমি যে বিষয়টা বললাম এই বিষয় সম্পর্কে আমাদের সকলকে অবগত হতে হবে। কবিতাটিকে পাঠ করে আমাদের ভাগ করতে হবে। আমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা স্যার কবিতাটার যে প্রেক্ষাপটটা কি আপনি যদি একটু বলেন তাহলে এটা খুব উপকার হয়। তো শোনো, কবিতাটির প্রেক্ষাপট দেখবে 1936 সাল, মুসোলিনির নির্দেশে ফ্যাসিস্ট ইতালি অ্যাবিসিনিয়া আক্রমণ করে, এটা হলো মূল কারণ। আর একজন সাম্রাজ্যবাদী লোভী শাসক যখন অন্য একটা দেশের প্রতি অন্যায় অত্যাচার চালায়, সেখানে যে কি ক্ষয়ক্ষতি হয়, সেখানে যে কি সমস্যা হতে পারে আমরা কিন্তু সকলেই কম বেশি অবগত। তো সাম্রাজ্যবাদী এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রতিবাদে গর্জে উঠলেন। মানব সভ্যতার লাঞ্ছনায় তিনি ব্যথিত হলেন, তিনি অপমানিত হলেন। এই আক্রমণের কিছুদিনের পরেই বিশিষ্ট কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে করজোড়ে একান্ত নিবেদন করেন। 1936 সালের 31শে ডিসেম্বর এক পত্রে অনুরোধ করেন, আমার কেবলই মনে হচ্ছে আফ্রিকার এই মা বোনদের পাশে আপনার দাঁড়ানো উচিত। তো দাঁড়াবে কী করে? সে যুদ্ধ করে না, কলম ধরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম যদি অস্ত্র বা ধারালো অস্ত্র থাকে সেটা হলো কলম। কলমের মাধ্যমে সব কিছু কিন্তু ফুটিয়ে তোলা সম্ভবপর হয়ে থাকে। তিনি অনুরোধ করলেন, তাই তিনি কলম ধরলেন।
আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই, এইরকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। অন্তরস্থিত ক্ষোভ আর এই পত্র অনুরোধ রবীন্দ্রনাথের কলমে সাম্রাজ্যবাদী হানাহানির বিরুদ্ধে প্রতিবাদের লাভাস্রোত প্রবাহিত করে দিলেন। তারই নান্দনিক শিল্পিত রূপ হলো আমাদের আলোচ্য আফ্রিকা কবিতাটি। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে কবিতাটির মূল যে প্রেক্ষাপট কী ছিল। পরবর্তী সময়ে আমরা কবিতাটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব এবং এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে বলে দেব। আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিওটি তোমরা যারা দেখলে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হলে, যারা দেখলে উপকৃত হলে, আর তোমার বন্ধুদের মাঝে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। পরবর্তীকালে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সকলে ভালো থেকো। সকলকে ধন্যবাদ।